আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে গতকালকে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টের প্রেক্ষিতে কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। অনেকেই জানতে চেয়েছেন যে আমি পুলিশের চাকরি ছেড়ে কেন আম অন্যান্য সিভিল চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি বা অনেকের অনেক আ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। সেই বিষয়গুলোই আ ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আসলে আমি একজন ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন মানুষ। তাই আমার স্বল্প জ্ঞানে উম আম উপস্থাপিত বিষয়গুলো যদি আম আ ভুল ত্রুটিপূর্ণ হয়, সে কারণে আমি ১ম এই ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট্ট করে আমার পরিচয় দিয়ে আমি শুরু করি। আমার নাম মোহাম্মদ আল জাবিদ, ডাকনাম শোভন। গ্রামে সবাই আমাকে শোভন নামে চেনে। আমার বাড়ি হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া মুসল্লিপাড়া গ্রামে। আমি মুসল্লি পরিবারের একজন সন্তান। যাই হোক, উম আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বর্তমানে আমি বাংলা বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। আমি ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি জিপিএ ৫ সহ পাশ করি আমিনুর রহমান কলেজ থেকে। আর পাশ করার পরে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হই পদার্থবিজ্ঞান বিষয়ে। তো যাই হোক, ২০১৬ সালে সদ্য এইচএসসি পাশ করা আমি একজন আহ, আম, ছাত্র। তখন আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়। চাকরির প্রস্তুতি নিতে শুরু করি এবং চাকরির জন্য চেষ্টা করি। তারই পরিপ্রেক্ষিতে আমার জীবনের প্রথমেই আমি বাংলাদেশ বিমান বাহিনীর এসএসসি পাশে যে পদ রয়েছে সেই পদে আমি উম, দাঁড়াই, যেটাকে আর কি স্বাভাবিকভাবে গ্রামে বলে যে চাকরিতে মাঠে দাঁড়ানো। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাঠে বিমান বাহিনীর মাঠে দাঁড়িয়ে প্রথমে এমসিকিউ রিটেন পাশ করার পরে মেডিকেল পর্যন্ত যেতে সক্ষম হই। পরবর্তীতে সেনাবাহিনীর মাঠ আসে। যাই হোক, আল্লাহরই অশেষ রহমত এবং তার পরিকল্পনা হয়তো ভিন্ন কিছু ছিল। তখন বিমান বাহিনীতে হয়নি। পরবর্তীতে আম সেনাবাহিনীতে সেনাবাহিনীর সৈনিক পদে দাঁড়াই। ওইখানেও আমার কিছু মেডিকেল প্রবলেম ছিল, নাকে পলিবাস। সেই কারণে ওইখান থেকে আমাকে বলা হয় যে আপনি ওইটা ঠিক করে পরবর্তীতে মাঠে দাঁড়াবেন। পরবর্তীতে আমি আমার সেই সমস্যাটার সমাধান করি এবং আ বন্ধুদের সাথে আসলে দুষ্টামি করতে, করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর মাঠে দাঁড়াই। যাই হোক, আল্লাহর অশেষ রহমত এবং আ উম আ সবার দোয়ায় ২০১৭ সালে আ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আমি সুপারিশপ্রাপ্ত হই। ১ম এ মাঠ পরীক্ষা হয়, তারপরে লিখিত পরীক্ষা, এরপরে মেডিকেল, তারপরে ভাইবা। হ্যাঁ? প্রতিটা ধাপেই আলহামদুলিল্লাহ সফলতার সাথে উত্তীর্ণ হই এবং শেষ পর্যন্ত চূড়ান্তভাবে মনোনীত হই। তারপরে ২০১৭ সালের সম্ভবত জুলাইয়ের ১০ তারিখ, ১০ তারিখে ট্রেনিংয়ে যাই এবং ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আমি ২০১৮ সালের ২১শে জানুয়ারি বাংলাদেশ পুলিশের খুলনা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে যোগদান করি। এরপরে দীর্ঘ পথ অতিক্রম করে আহ, আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় শেষ পর্যন্ত ২০০০ ২০২৬ সালের ১৮ই জানুয়ারি পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবিতে কর্মরত ছিলাম। যাই হোক, আমার শ্রদ্ধেয় স্যারগণ এবং সহকর্মীদের অনুপ্রেরণা এবং পরিবারের সাপোর্টের কারণে আমি নতুন করে অন্যান্য চাকরি প্রস্তুতির জন্য প্রিপারেশন শুরু করি। এর পাশাপাশি আমি বলে রাখি ২০১০
18-তে আমার ওই ট্রেনিং চলাকালীন অবস্থায় হচ্ছে পদার্থবিজ্ঞানে পড়ার ওই ইটা বন্ধ হয়ে যায়, ওইটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। পরবর্তীতে 2018 সালে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে তারপরে ধৈর্য সহকারে পড়া চালিয়ে যেতে থাকি। আসলে ডিগ্রি সম্পূর্ণ হতে করোনার মধ্যে দীর্ঘ একটা সময় পার হয়ে যায়। 2023 সালে ডিগ্রি সম্পূর্ণ হয়। ডিগ্রি সম্পূর্ণ হওয়ার পরে মনে হলো যে আসলে দেখি আমি একটু চেষ্টা করে দেখি, বয়স যেহেতু আছে, যে অন্যান্য চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব হয় কিনা। তারই ধারাবাহিকতায় আহ, আল্লাহর অশেষ রহমত এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং সকলের সহযোগিতায় একে একে আস্তে আস্তে আমার আহ, আহ, কি বলে যে সিনিয়র বড় ভাই যারা ছিলেন এবং শ্রদ্ধেয় স্যারগণ যারা ছিলেন, তারা আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে থাকে। এরপরে 2023 সালে যখন আমি প্রস্তুতি শুরু করি, প্রথমেই হচ্ছে আমার কলিগ তপুদা। আসলে তার প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে পরামর্শ দেন, যে মেহেদী ভাই ছিলেন, উনি আমাদেরকে উনি আর কি আহ, উম, নিজেও একটা চাকরি করেন এবং পাশাপাশি আহ, আহ, কি বলে খেদমতি বলা চলে, যে মানুষের রিজিকের ব্যবস্থার একটা মাধ্যম তিনি। তিনি খুব সুন্দর চাকরির প্রস্তুতি কিভাবে নিতে হয় সেই সম্পর্কে তার খুব যথেষ্ট ধারণা ছিল, এবং প্রায় 15 থেকে 16 বছর উনি আম, আহ, চাকরির প্রস্তুতি সহ এমনি প্রাইভেট পড়াতেন। তার সান্নিধ্যে আমি দীর্ঘ প্রায় 2 বছর এখনো তারও তত্ত্বাবধানে সে ছায়ার মতো আমাকে সাপোর্ট করেন, এবং তিনি আমাকে বিভিন্নভাবে এখনো পরামর্শ দিয়ে যাচ্ছেন। তার কাছেই প্রথম আমার চাকরি প্রস্তুতির হাতে খড়ি। এরপর আহ, তারপরে বিসিএস কনফারেন্স, খুলনা দৌলতপুর শাখা যেটা, ওই স্যারের সান্নিধ্যে আমি আরেকটু প্রস্তুতি যাতে জোরালো হয়, সেইভাবে আমি পড়াশোনা শুরু করি। আহ, মোহাম্মদ কবির স্যার, উনি আসলে খুবই আন্তরিক। বিসিএস কনফারেন্স খুলনার কর্ণধার বলা যায়। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে প্রস্তুতি হতে থাকে। আসলে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে বোঝানো যায় বা পরামর্শ দেওয়া যায়। হ্যাঁ, যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি। তো যাই হোক, এইভাবেই এর পাশাপাশি হচ্ছে লাইভ এমসিকিউ, সাফল্য একাডেমি। সাফল্য একাডেমির কথা না বললেই নয়। মোহাম্মদ মোল্লা স্যার, উনি আসলে ওনার কারণেই সাফল্য একাডেমিতে অ্যাটেন্ড করা, অনলাইন ভিত্তিক যেটা। আম, উনি আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এবং সাফল্য একাডেমি সহ আহ, আমি উম, যে বিসিএস কনফারেন্স, মেহেদী ভাই, ওনারা আসলে খুব আন্তরিকের সাথে পড়ান। মূল বিষয় হচ্ছে চাকরি প্রস্তুতি হচ্ছে নিজের মধ্যে। আহ, বিভিন্ন কোচিং সেন্টার বা সিনিয়র বড় ভাই যারা আছেন সবাই সঠিক গাইডলাইন দেন, এবং সেটাকেই ফলো করে আসলে যে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আল্লাহর উপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করতে পারবে, সেই দিন শেষে সফলতার মুখ দেখে বা সফল হয়। এটাই বাস্তব। যাই হোক, আরো ডিটেলস ইনশাল্লাহ ধাপে ধাপে আরো আহ, সময় অনুযায়ী আপনাদের সাথে আমি আলোচনা করব। আহ, আমরা ছিলাম হচ্ছে 2023 সালে, 2023 সালের শেষের দিকে, ডিগ্রি শেষে যখন প্রস্তুতি শুরু করি, তখন হচ্ছে উম, আসলে আমি একটু ভুল পথে এগিয়েছিলাম। সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি যেটা বলে, শীট ভিত্তিক বা শর্টকাট পদ্ধতিতে আগাতে, যে প্রথমে হচ্ছে আমার 2024 সালে প্রাইমারি পরীক্ষা প্রথম আমি অ্যাটেন্ড করি দীর্ঘ প্রায় 6 বছর পরে। সেখানে অ্যাটেন্ড করে প্রথম পরীক্ষাতেই আসলে অল্প কিছু নাম্বারের জন্য ফেল করি, যেটা আসলে আমার লাইফ চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আহ, আসলে মানুষের প্রথমে যখন একটু ধাক্কা না খাবে তার আসলে উম, আহ, তখন হচ্ছে বুদ্ধি, মানে বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, ওরকম আমার একটা অবস্থা।
যে তখন হচ্ছে শর্টকাট পদ্ধতির কারণে আমি খুব উম, ধরা খাই বলা যায়, হ্যাঁ। এই কারণে আমি প্রথমে ক্লিয়ার করি, কখনোই শর্টকাট শিখবেন না। আপনি যখন মূল বিষয় বা পুরো বিষয়টা জানবেন, বিশেষ করে ম্যাথ, হ্যাঁ, আর অন্যান্য যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সবগুলো একটু ডিটেলস জানার চেষ্টা করবেন, হ্যাঁ। আর শীট ভিত্তিক পড়া থেকে বিরত থাকবেন। অবশ্যই নির্দিষ্ট আহ, প্রতিটা সাবজেক্টের জন্য বই, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য নির্দিষ্ট একটা বই রাখবেন। একটা বই আপনি যখন ফলো করবেন, আর একটা বই যখন 5-6 বার রিভিশন হয়ে যাবে, তখন আপনার মাথায় মানে পুরো বইটাই থাকবে, হ্যাঁ। আর শীট ভিত্তিক হয় কি, শর্টকাট শর্টকাট পড়ে খুব বেশি দূর এগোনো যায় না। আর বর্তমান চাকরি প্রস্তুতি এবং চাকরি প্রতিযোগিতা খুবই কঠিন। এটা আসলে উম, আমরা যারা এখনো, আমি তো এখনো ক্যান্ডিডেট, বয়স আছে এখনো 3 বছরের মতো। যাই হোক, শেষ বয়স শেষ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ যে পর্যন্ত আমাকে নেন, হ্যাঁ। তো সেই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেটা বললাম, যে একটা নির্দিষ্ট বই। এর পাশাপাশি হচ্ছে যে টপিকগুলো আপনি বুঝবেন না, অবশ্যই নোট করবেন, নোট করে পড়ার চেষ্টা করবেন। আমি এই প্রথম প্রাইমারিতে যখন আমি ফেল করি, তারপরে হচ্ছে আমার এই জিনিসগুলো মাথায় আসে যে আমাকে একটু ট্রিক্স চেঞ্জ করতে হবে এবং ধৈর্য সহকারে একটু লেগে থাকতে হবে। এর পরবর্তীতে 6 মাস হচ্ছে আমি ওই যে টপিকগুলো থাকে প্রতিটা বিষয়ে, টপিকগুলো খুব সুন্দর করে শেষ করি, নোট করি, যাতে পরীক্ষার নোট জিনিসটা উপকার কি, পরীক্ষার আগে হচ্ছে শর্ট টাইমে আপনি রিভিশন দিতে পারবেন, আর ওইটা হচ্ছে খুব হেল্পফুল, হ্যাঁ। প্রতিটা সাবজেক্টে ছোট ছোট নোট করে রাখবেন, এগুলো খুব হেল্প করে। আর আমি বিশেষ করে হচ্ছে চাকরি করার কারণে খুব বেশি কোচিং করার সুযোগ হয়ে ওঠেনি। তো দেখা যাচ্ছে মডেল টেস্ট আমি হচ্ছে বিসিএস কনফারেন্সের এক্সাম ব্যাচে ছিলাম। পরবর্তীতে অবশ্য আমি ফুল কোর্সে ভর্তি হই। যাই হোক, এক্সাম অ্যাটেন্ড করার কারণে আমার হচ্ছে হলের ভয়গুলো দূর হয়ে যায়। পরীক্ষার হলের পরীক্ষার হলকে মনে হয় যে যে আমি তো কোচিং এ পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ। আর আপনি যখন এই জিনিসটা, হলের ভয় যখন দূর হবে, তখন পরীক্ষাটা আপনার এমনি এমনি অনেক ভালো হয়ে যাবে। অনেক না জানা জিনিসও আপনি দেখবেন যে আন্দাজে তাকালে হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যখন আপনার ভয় কাজ করবে মনের ভিতর, তখন আপনার জন্য পরীক্ষাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে, হ্যাঁ। আর পরীক্ষার হলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করতে হবে। ট্রিক্স গুলো আস্তে আস্তে আমি বলবো এক এক করে। যাই হোক, এখন আমি শর্টকাট সিম্পলি যেভাবে আমি এগিয়েছি সেটাই, গল্পটা একটু বলার চেষ্টা করছি। এরপরে 6 মাস গেল, প্রায় 24 সালের মাঝামাঝি। এরপরের সরি, আরেকটু আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে জানুয়ারিতে, সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি 2 তারিখে 2024 সালের প্রাইমারি পরীক্ষাটা হয়। তারপরে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা ছিল 29 তারিখ মেবি, বা 28 তারিখ ফেব্রুয়ারির। প্রায় 20 দিনে একটা, 20-25 দিনের গ্যাপ পাই। তখন হচ্ছে ওই মেহেদি ভাইয়ের পরামর্শ বা তার সান্নিধ্যে আমি রিটেন, সিভিল সার্জনের কার্যালয়ে হচ্ছে কম্পিউটার মুদ্রা পদের পরীক্ষা, ওইটা রিটেন কেন্দ্রিক প্রস্তুতি নিই। রিটেন কেন্দ্রিক প্রস্তুতি আমার তেমন কোনো ধারণা ছিল না। এই 20-25 দিনে হচ্ছে বিগত সালের প্রশ্ন, যেটা বলি, আমি আগেও পোস্টে বলেছি যে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই। আমি জাস্ট প্রায় মনে হয় 2 বছর বা 3 বছরের বিগত সালের প্রশ্নগুলো রিটেনে দেখেছিলাম এবং প্র্যাকটিস করে গেছিলাম। আর সিভিল সার্জনে তখন পরীক্ষায় আলহামদুলিল্লাহ পাশ করি। তারপরে প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যালে পাশ করি এবং ভাইভাই অ্যাটেন্ড করি। তবে ভাইভাই অ্যাটেন্ড করলে আসলে একই প্রশ্ন সব জায়গায়, আসলে ঠান্ডা লাগার কারণে গলার একটু সমস্যা। যাই হোক, অ্যাটেন্ড করার কারণে হচ্ছে ভাইবা বোর্ডে একই প্রশ্ন, যে শ্রদ্ধেয় স্যার যারা থাকেন, ওনারা, যে আপনি তো ভালো চাকরি করতেছেন, যে খুলনা ডিবির মতো একটা জায়গা থেকে কেন আসবেন। যাই হোক, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি। উম, যাক, আল্লাহ হয়তো অন্য পরিকল্পনা ছিল, এই কারণে সেখানে হয়নি। পরবর্তীতে আরো 3 মাস অতিবাহিত হয়, তখন হচ্ছে আমার নোটগুলো গোছাতে থাকি। এর পাশাপাশি কুয়েটের পরীক্ষা চলে আসে, কুয়েটের চাকরি পরীক্ষা। ওইখানেও 3টা পোস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম, অধ্যক্ষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত সহকারী, এরপরে কম্পিউটার অপারেটর, ডাটা প্রসেসর।
3টা পরীক্ষাই আলহামদুলিল্লাহ পাশ করি এবং প্র্যাকটিক্যাল সহ ভাইভাই অ্যাটেন্ড করি। শ্রদ্ধেয় এবং বলা যায় যে উনি আসলে তো একজন ভিসি মহোদয়। উনি 3বার আমাকে ভাইভা বোর্ডে দেখে আসলে খুবই বিস্মিত হয়েছিলেন এবং ওই একই প্রশ্ন যে আপনি তো ভালো একটা জব করেন, হ্যাঁ কেন আসবেন? যাই হোক তাদেরকেও বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। এরপরে ওইখানেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন নাই। যাক, মানে প্রতিটা স্টেপে আস্তে আস্তে করে আমি ধাক্কা খাচ্ছি, হ্যাঁ। তাই এতে হচ্ছে কি মানুষ যে ইটা থাকে, মেন্টালি যে প্রিপারেশন থাকে, সেটা আস্তে আস্তে ভাঙতে থাকে। এরপরে হচ্ছে মানে হতাশাও বাড়তে থাকে যে সব জায়গায় রিজেক্ট হচ্ছে, শেষ পর্যন্ত কি দাঁড়াবে। যাই হোক ধৈর্য সহকারে লেগে থাকি। এর পাশাপাশি হচ্ছে যার কথা না বললে নয়, আমার সহধর্মিণী, সে আমাকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে। কারণ সেও ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট এবং সে বিএড আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে গেছে। সেও শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চান। ভবিষ্যতে যদি আমিও সুযোগ পাই আমিও শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত হব ইনশাল্লাহ। তা সেও আমাকে খুব মেন্টালি সাপোর্ট দিয়েছে। এর পরবর্তীতে 2024 সাল শেষে 25 সাল চলে আসে। 25 সাল আসলে এর পরে বেশ অনেকগুলোই পরীক্ষা অ্যাটেন্ড করি। প্রাণীর সম্পদ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সবগুলোতে আলহামদুলিল্লাহ পাশ করি। তবে বেশ কিছু কয়েকটা পরীক্ষায় আমি পাশ করলেও দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল বা রিটেন দেওয়ার সুযোগ হয়নি, ছুটি সাথে অ্যাডজাস্ট হয়নি বা মেলেনি, হ্যাঁ। তো যাই হোক এর পাশাপাশি প্রস্তুতি চলতে থাকে আলহামদুলিল্লাহ এবং হতাশাও বাড়তে থাকে। কারণ একদিকে আমার পদোন্নতি পরীক্ষারও সময় হয়ে যায়, যে পদোন্নতি নিয়ে এএসআই হওয়ার সুযোগ আছে। এএসআই সম্ভবত 14 গ্রেড অথবা 13 গ্রেড, আর এসআই তো 10ম গ্রেড, হ্যাঁ। পুলিশের চাকরির 6 বছর পরে পদোন্নতি নিয়ে এএসআই হওয়ার সুযোগ আছে। আর আমাদের যাই হোক আসলে পুলিশ তো আমার রক্তের সাথে মিশে গিয়েছিল। তো পুলিশের হৃদয়ের একটা আলাদা স্থান দখল করে আছে, যেহেতু প্রথম চাকরি এবং প্রথম রিজিকের একটা ব্যবস্থা। তা আমি যখন চাকরি করি তখন আমার অনেক বন্ধু চাকরি পায়নি, এখনো অনেকে বেকার। সেই কারণে আমি চিন্তা করি যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট, এবং এটা আসলে শুকরিয়া আদায় করা উচিত, হ্যাঁ। যেটা অনেকের স্বপ্ন সেটা আমি পেয়েছি। অনেকে চিন্তা করতে পারে যে ছোট চাকরি, আসলে আমার দৃষ্টিকোণ থেকে কোনো কাজই ছোট নয়। উম, যাই হোক রিজিক যেখানে থাকবে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আহ, উম, সম্ভবত ডিসেম্বর, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ভাইবা দিয়ে সম্ভবত জুলাইতে, 2025-এর জুলাইতে, হ্যাঁ। গত 1 বছর তো খুব ক্রুশিয়াল মোমেন্ট গেছে সবার জন্যই, খুব দ্রুত অনেকগুলো পরীক্ষা হয়েছে। তো জুলাইতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যখন ভাইবা দিই, ওইটাতে ওই যে মাঠ কর্মকর্তা ছিল। যাই হোক সব জায়গায় তো এক কমন প্রশ্ন থাকে যে আপনি ভালো চাকরি করতেছেন। তো যাই হোক ওইটাতেও যখন শেষ পর্যন্ত রেজাল্টটা আসলো না, মানে ফাইনালি যখন সিলেক্ট হয় না, তখন মনটা আসলে খুবই ভেঙে যায় এবং আহ, আসলে খুবই হৃদয় বিদারক সময় ছিল। যে কারণ দিন শেষে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে চাকরি প্রস্তুতির, কোনো সুরাহা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে সৃষ্টিকর্তার প্রতি আন্তরিকতা বাড়াতে থাকি এবং তাকে আহ, বেশি বেশি স্মরণ করতে থাকি, হ্যাঁ। তা দিন শেষে হয় কি যে আপনি যে ধর্মেরই হন না কেন, নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করলে এবং মন থেকে সৃষ্টিকর্তাকে ডাকলে নিশ্চয়ই তিনি ডাক শোনেন। হয়তো আপনার জন্য যেটা ভালো বা যেটা উত্তম সেটাই হয়তো তার জন্যই দেরি হচ্ছে। তা আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তো যাই হোক শেষ পর্যন্ত যখন বছর শেষ হয়ে যাচ্ছে, আর একটু বলে রাখি এই যে আহ, মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এটার অ্যাপ্লাই করা ছিল অনেক দিন, প্রায় ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত। প্রায় দীর্ঘদিন এটার তো কোনো পরীক্ষা হচ্ছিল না।
এরপরে ডিসেম্বরের 19 তারিখে হঠাৎ আমি বাড়িতে ছুটিতে আসি। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার ডেট দিয়ে যায় এবং আমি ন্যাচারালি পরীক্ষায় অ্যাটেন্ড করি। যে অতটা এক্সপেকটেশন ছিল না যে এবারও মনে হয় কোনো একটা কিছু হবে না। যাই হোক আলহামদুলিল্লাহ রিটেন পরীক্ষা দেই, ভালো হয় এবং রিটেন পরীক্ষা ওই দিনের রেজাল্ট দিয়ে যায়, রেজাল্ট আসে। এরপরে প্র্যাকটিক্যাল এবং ভাইভা হচ্ছে জানুয়ারির 3 তারিখে, খুব সম্ভবত, হ্যাঁ। তা একই দিনে ভাইভা হয়। আমি তো খুলনাতেই ছিলাম। তো যাই হোক আসলে আরেকটা বিষয় না বললে নাই, সেটা হচ্ছে আমার যে আহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধেয় আরও স্যার ছিলেন সহ এবং ঊর্ধ্বতন স্যারগণ, তারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, কারণ প্রতিটা পরীক্ষায় আমাকে চাকরির প্রস্তুতির জন্য সরি প্রস্তুতিমূলক প্রস্তুতি তো আলাদা বিষয়, যাক অংশগ্রহণের জন্য হচ্ছে অনুমতি নিতে হয়েছে এবং স্যারগণ আন্তরিকতার সাথে আমাকে অনুমতি দিয়েছেন এবং বারবার বলতেন যে তুমি চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি ধৈর্য ধরে যেহেতু লেগে আছো তোমার একটা ভালো কিছু হবে। তা যাই হোক 2026 সাল চলে আসলো, নতুন আরেকটি বছর এবং 3 তারিখে প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করলাম। প্র্যাকটিক্যালে আলহামদুলিল্লাহ পাশ করেছিলাম। এরপরে ভাইভাতেও অ্যাটেন্ড করলাম। ভাইভাতে আমাদের পুলিশের ঊর্ধ্বতন স্যার ছিলেন এবং বিভাগীয় কমিশনার মহোদয় সহ আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের স্যার ছিলেন। ভাইবা ওয়ার্ডেও একই প্রশ্ন, তাদেরকেও আমি কনভিন্স করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমত এবং তার আসলে উম, মহাপরিকল্পনা, যেটা বলে যে রিজিক আমাকে আমার এখানে আছে। আমিও অফিসে যেয়ে বলেছি যে হয়তো এবারও হবে না। তাই হঠাৎ করে সন্ধ্যার সময় রেজাল্ট পাই। আসলে রেজাল্টটা আহ, এত আবেগ আপ্লুত বিষয়টা ছিল যে দীর্ঘ প্রায় 2 বছর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আমি একটি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হলাম। এটা আসলে যারা এই আহ, সময়ের সম্মুখীন হয়েছে তারাই এটা উপলব্ধি করতে পারবে। যাই হোক আমি আম, আবারও কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। আলহামদুলিল্লাহ তিনি আহ, আমার জন্য যেটা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এর মাঝে উম, এরপরে সপ্তাহেই আবার প্রাইমারি পরীক্ষা 9 তারিখে। ওইটাও আসলে আমার মূল আহ, জীবনের স্বপ্নই ছিল যে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ শিক্ষকতা মহান পেশায় যাব। তা সেই ধারাবাহিকতায় গত 1 সপ্তাহে তো পড়াশোনার বালায় নাই, খুশিতে দৌড়াদৌড়ি প্রসেসিং যে কিভাবে জব থেকে অব্যাহতি নিতে হয়। আরেকটু বিষয় অ্যাড করে নিই যে প্রতিবার ভাই ভাই আমাকে এনওসি নিতে হয়েছে, ছাড়পত্র, বিভাগীয় ছাড়পত্র। যারা সরকারি চাকরি করেন বা বাহিনীতে তাদেরকে অবশ্যই এনওসি নিয়ে সরকারি চাকরির ভাই অন্য চাকরির ভাইবা অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ, ভাইবা বোর্ডেও এটা চেক করেন। ওই কাগজপত্র না থাকলে পরে আপনি ভাইবা বোর্ডে অনেক সময় রিজেক্ট হবেন এবং কর্তৃপক্ষও অব্যাহতি দিবে না। তো যাই হোক আমার প্রসেস সব আলহামদুলিল্লাহ ঠিক ছিল। এরপরে প্রাইমারি পরীক্ষা 9 তারিখে, জানুয়ারি 9 তারিখে, 2 তারিখ হওয়ার কথা ছিল, পরে হচ্ছে চেঞ্জ করে 9 তারিখে দেয়। যাক, ওইটা হচ্ছে দেখেন যে আপনার মেন্টালি বা আহ, আপনি মেন্টালি যত সুস্থ থাকবেন বা মানসিকতা যত ভালো থাকবেন, যত চাপ মুক্ত থাকবেন, তত হচ্ছে আপনার পরীক্ষাগুলো ভালো হয়। এটা আমি তার জ্বলন্ত প্রমাণ। 9 তারিখে আমি অ্যাটেন্ড করলাম, 1 সপ্তাহ কোনো পড়াশোনা নেই। তা মানে পরীক্ষার হলে মনে হচ্ছিল যে আমি তো সবই পারি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই মনে হওয়ার কারণে যে দেখা যাচ্ছে যে অনেক সময় না পড়ার জিনিসও মানে আন্দাজ দেখানোর কারণে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে 90টার মধ্যে 86টার মতো মনে হয় কমন ছিল, 81টা হয়েছে আর 4টা কি 5টা ভুল গিয়েছে। যাই হোক আমি তো পরীক্ষা দিয়েই কনফিডেন্ট যে রেজাল্ট আসবে। আলহামদুলিল্লাহ রেজাল্ট আসলে রোলটা দেখে বেশ ভালোই লাগলো, কারণ দিন শেষে পরীক্ষার পরে ফলাফল পেতে সবারই ভালো লাগে। তা আমিও তার ব্যতিক্রম নই। এরপরে ভাইবা হলো ফেব্রুয়ারি 2 তারিখে। এর মাঝে হচ্ছে আমি 18 জানুয়ারি 18 তারিখ 2026 বাংলাদেশ পুলিশ বাহিনী হতে আসলে বাংলাদেশ পুলিশ বাহিনী হবে না, হবে বাংলাদেশ পুলিশ থেকে অব্যাহতি নিয়ে আসলে তখন বেশ খারাপ লাগছিল যে দীর্ঘ একটা লম্বা সময়, প্রায় 8 বছর, 20 তারিখ হলে 8 বছর হতো তার 2 দিন আগে।
আমি অব্যাহতি নিয়েছি, কলিগ সহ আনুষঙ্গিক সবাই আমাকে বললো যে আসলে যাক, আল্লাহ যা করেন তোমার মঙ্গলের জন্য করেছে, ভালো হয়েছে, তোমার জন্য শুভকামনা থাকে। তারপরে আমার শ্রদ্ধেয় ডিবিডিসি মহোদয় সহ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের যত স্যারগণ ছিলেন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, এবং শেষে যখন আমি অব্যাহতির কাগজ গ্রহণ করি, মাননীয় কমিশনার মহোদয় খুলনা মেট্রোপলিটন পুলিশ, উনি আমাকে কনগ্রাচুলেশন জানালেন এবং আমার পরিবার সহ আমার জন্য আহ, দোয়া করলেন এবং শুভকামনা জানালেন। যাই হোক, আসলে এই মুহূর্তগুলো বেশ আনন্দের ছিল যখন আমি আসলে ফাইনালি অব্যাহতিপত্র নিয়ে চলে আসি। খুব খারাপও লাগছিল যে একটা লম্বা সময় প্রথম আমার একটা রিজিকের ব্যবস্থা এখানে হয়েছে। আসলে তখন খারাপ লাগতেছিল, এবং তারপরে এসে আসলে দিন শেষে নিজ এলাকায় বা নিজ পরিবারের কাছে থাকতে কে না চাই। এরপরে এসে 20 জানুয়ারি 2026 জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরাতে যোগদান করি, এবং আল্লাহর অশেষ রহমতে উম, আহ, উম, জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রদ্ধেয় স্যারগণ এবং কলিগগণ আমাকে আন্তরিকতার সাথে সাধুবাদ জানায় এবং আন্তরিকের সাথে গ্রহণ করেন, এবং তারাও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। সেই কারণে বেশ ভালো লাগলো যে একটি পরিবার থেকে নতুন আরেকটি পরিবারে যুক্ত হলাম, যে পুলিশ থেকে এখন আহ, প্রশাসন, মানে বিসিএস যদি আমি ধরি তাহলে প্রশাসন সেক্টর, মানে প্রশাসন ক্যাডার সেক্টর। যাই হোক, নতুন আরেকটি অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আহ, এই ছিল মোটামুটি আহ, একটু চাকরি প্রস্তুতির জার্নি। ইনশাল্লাহ আগামীতেও ভবিষ্যতেও বিস্তারিত আলোচনা করব। আর যেটা আগেও বলেছি যে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নির্দিষ্ট বই রাখবেন। হ্যাঁ, আর পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। মডেল টেস্ট, অবশ্যই মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে। আর আপনি যত পারেন উম, নিজে নিজে বেসিক গুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। আর একসাথে অনেকগুলো কোচিং এ আপনি আহ, ভর্তি হবেন না, এটা আমার ব্যক্তিগত অভিমত। নির্দিষ্ট একটা কোচিং এর সাথে যুক্ত থাকবেন। ওই কোর্সটা শেষ হলে তাহলে আরেকটা কোর্সের সাথে আপনি জয়েন হতে পারেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমাদের ক্ষেত্রে হয় কি, চাকরি প্রস্তুতির ক্ষেত্রে সবচাইতে বড় ভুলটা হচ্ছে আমরা হচ্ছে যখন সার্কুলার দেই তখন ওই ধুমায় 1-2 মাস পড়ি, তারপরে আবার যখন ওইটাতে ব্যর্থ হই আবার বই আবার কি বলে যে বাক্সে তুলে রাখা হয়, আবার ধুলাবালি ঝেড়ে আবার পড়তে বসি। এটা হচ্ছে চাকরি প্রস্তুতির সব থেকে ভুল একটা ডিসিশন, এবং আহ, ভুল একটা মানে চিন্তা চেতনা। চাকরি প্রস্তুতিটা হচ্ছে আহ, একটা ট্রেন লাইনের মতো। হ্যাঁ, ট্রেন লাইন দেখা যাচ্ছে লোকাল ট্রেন বলা যায়, যে চাকরি প্রস্তুতি হচ্ছে লোকাল ট্রেন। যে আহ, একটা নির্দিষ্ট গন্তব্য, অনেক দূরে গন্তব্য, দেখা যাচ্ছে যে যদিও কোথাও না দাঁড়াই তাহলে হচ্ছে খুব দ্রুত যাই। আর যদি লোকাল ট্রেনের মতো ও দাঁড়াতে দাঁড়াতে যায় তাহলে তো ধীরে ধীরে। এই দাঁড়ানোর কথা হলো এই কারণে বললাম যে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে একবারেই সফল হয়েছে খুব কম সংখ্যক মানুষ। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে হচ্ছে এই দাঁড়ানোটার উদ্দেশ্য হচ্ছে লোকাল ট্রেন যখন দাঁড়ায়, তখন হচ্ছে ওই ধাপে ধাপে আপনি হচ্ছে চাকরি ফেল করবেন বা রিজেক্ট হবেন, এটাকে হচ্ছে মানে ধাপে ধাপে দাঁড়ানো বা স্টপেজ বলে। তো ওই যখনই আপনি এরকম ধাপে ধাপে বাধাপ্রাপ্ত হবেন তখন হচ্ছে নতুন আরো দ্বিগুণ গতিতে আপনি পড়াশোনা বাড়িয়ে দেবেন। আমি যেটা করেছি। হ্যাঁ, যে আসলে বলে না যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আসলে ব্যর্থতা, যে ব্যর্থ হয়নি সে সফলতার স্বাদ যে মধুর, এটা উপলব্ধি করতে পারবে না। এই জন্য ব্যর্থতাকেই শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তা যাই হোক, আমিও সেই চেষ্টাই করে গেছি এবং এখনো করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে পর্যন্ত আহ, আমাকে নিয়ে যেতে চান, বা যে পর্যন্ত আমার রিজিকের ব্যবস্থা করেন সেটাই হবে। আসলে দিন শেষে হয় কি, আপনার রিজিকে যেটাই থাকবে, যে আপনি আহ, একটা দানা রেখেও আপনি মারা যাবেন না। সেই ক্ষেত্রে আপনি সৎ পথে থাকলেও আপনি যে অর্থ সম্পদ আয় করবেন, আবার অসৎ পথে থেকে হচ্ছে সেই একই অর্থ সম্পদ আয় করবেন। আসলে এগুলো আমি শিখেছি বিভিন্ন ইসলামিক স্কলার ওনাদের কাছ থেকে, এবং বিভিন্ন
বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক অনেক কোচিং সেন্টার রয়েছে। শ্রদ্ধেয় স্যারগণ আসলে খুব অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। আপনারা মাঝে মধ্যে যখন অনুপ্রেরণার ঘাটতি হবে তখন এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পারেন, হ্যাঁ? আর দিন শেষে উম, মোট কথাই হচ্ছে আপনারা অবশ্যই সফলতার মূল যে থিওরিগুলো সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য সহকারে এবং পরিকল্পনা অনুযায়ী কৌশলে পরিশ্রম করে আগাতে হবে। যে যত পরিশ্রমী এবং কৌশলী সে তত দ্রুত সফল হয়, হ্যাঁ? আর হচ্ছে মানে বলে না যে আহ, আসলে পরিশ্রম তো সবাই করে, হ্যাঁ, কিন্তু কৌশলে পরিশ্রম করে খুব কম মানুষ। দেখবেন যারা বিসিএস ক্যাডার হয়। আরেকটা বিষয় ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি বিসিএস পরীক্ষা দেওয়ার এখনো যোগ্যতাই হয়নি। কারণ কি, এটা আমার জীবনের সব থেকে বড় একটা ভুল ডিসিশন বলা যায়, যে ভালো পরামর্শ দেওয়ার লোক ছিল না। যে যাদের বিসিএস দেওয়ার টার্গেট তারা কখনোই ডিগ্রি করবেন না। 3 বছর মেয়াদে ডিগ্রি করলে বিসিএস এর সমমান যোগ্যতা হতে হলে অনার্স সমমান হতে হয়। ডিগ্রি যারা করবে তাদেরকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে। আমি উন্মুক্ত থেকে ডিগ্রি করতে প্রায় 6 বছর লাগছে। এই যে মাস্টার্সে 2 বছরের কোর্স শেষ করার কথা, কিন্তু 4 বছর অলরেডি লেগে যাচ্ছে। কবে শেষ হবে এখনো জানি না, কেবল থার্ড সেমিস্টার, হ্যাঁ। এই কারণে হচ্ছে ডিগ্রি করলে মাস্টার্স করার পরে হচ্ছে আপনি বিসিএস সহ নবম গ্রেড, বিশেষ করে নবম গ্রেডের প্রায় সার্কুলারেই আপনার হচ্ছে অনার্স সমমান চাই। 4 বছর মেয়াদে অনার্স সমমান, যেটা হচ্ছে ডিগ্রি করলে মাস্টার্স কমপ্লিট পাশের পরেই হচ্ছে সমমান হয়। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় বড় ভুল ডিসিশন। সেই কারণে হচ্ছে আপনারা যাতে ভুল পথে না যান সেটাই চিন্তা চেতনা। আর যদি আপনারা খুব দ্রুত চাকরি চান তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রি করতে পারেন। ডিগ্রি করে 10ম গ্রেড থেকে আপনি 20তম গ্রেডের মধ্যে অ্যাভেলেবেল চাকরি পাবেন। প্রাইমারি সহ নিবন্ধনও এখন একটু জটিল হয়ে গেছে। নিবন্ধনে ডিগ্রি করলেও স্কুল ট্যুর বেশি করা যাবে না। আমি ওই যে স্কুল ট্যুতে পরীক্ষা দিয়েছিলাম, এমসিকিউ পাশ করার পরে আম, আর আমি অ্যাটেন্ড করি নাই, যে আসলে আম, যেহেতু আমি 17 গ্রেডের চাকরিতে আছি, সরকারি চাকরি। তবে ভবিষ্যতে যদি সুযোগ হয় প্রবাসকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি পড়াশোনা তো কন্টিনিউ আছে। আর আসলে আমি আহ, নিজে পড়াশোনা যাতে কন্টিনিউ থাকে সেই কারণেই আপনাদের কে একটা ঘোষণা দিই। আমার বাড়ি যেহেতু মাগুরা জেলাতে, তো সেই কারণে মাগুরা জেলায় যারা চাকরি প্রার্থী আছেন তাদের একটু যাতে হেল্প হয়, বা আমি সবসময় চাই যে আমার দ্বারা যাতে কারো উপকার হয়। কারণ দিন শেষে কি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা মোটামুটি একটু অভিজ্ঞ বা জ্ঞানী, অনেকে আবার একটু অহংকারী হয়, বা দেখাতে চায় না বা কৌশলগুলো বলতে চায় না। কিন্তু আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যে যাই হোক না কেন, আমি আমার সময় বা সাধ্যমতো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে সকলকে পরামর্শ দেওয়ার। আসলে আমি ক্ষুদ্র জ্ঞান জ্ঞান সম্পন্ন একজন মানুষ। চাকরি প্রস্তুতি একটা আসলে মহা সমুদ্রের সাথে তুলনা করা যায়। সেই সমুদ্রের মধ্যে আমি হচ্ছে একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ। আসলে যারা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেন তাদের জন্য চাকরি প্রস্তুতি বেশ সহজ হয়ে যায়। তবে আরেকটি বিষয় বলে রাখি, আমি যেহেতু আমার কম্পিউটার এক্সপিরিয়েন্স ছিল এবং কম্পিউটার মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় যে চাকরির কম্পিউটার অপারেটর পরীক্ষার ক্ষেত্রে যতটুকু দক্ষতা থাকা দরকার সেটা ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ আমার মধ্যে আছে। এবং সার্টিফিকেটও আপনারা যখন কম্পিউটার অপারেটরের পরীক্ষা দিবেন তখন অবশ্যই হচ্ছে আহ, কারিগরি আহ, অধ- কারিগরি বোর্ডের অধীনে যে 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স হয় ওইটার সার্টিফিকেট রাখবেন। ওইটাই হচ্ছে মূলত ভাইবা বোর্ডে বেশ কাজে দেয়। আর কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে আপনার গতি অবশ্যই বাংলায় 20, ইংলিশে 20 এটা থাকতে হবে। তবে পরীক্ষার হলে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার গতি অবশ্যই 25-এর উপরে থাকতে হবে। পরীক্ষার হলে হচ্ছে কম্পিউটার যখন আপনি টেস্ট দেবেন তখন কম্পিউটারের নতুন সেট আপে আপনার টাইপিং করতে বেশ অসুবিধা হবে, হ্যাঁ। তা যাই হোক, আমার তো প্রায় আহ, উম,
5টা অথবা 6টা ব্যবহারিক পরীক্ষা দিয়ে সবগুলোতে আলহামদুলিল্লাহ পাস। যাই হোক, এই ছিল সংক্ষেপে মানে আমার জীবনের উম, এই বয়স প্রায় 28 কাছাকাছি বা 28 রানিং, এই স্বল্প সময়ে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একজন আপনাদের মতো চাকরি প্রার্থী। তা মানুষ মাত্রই ভুল করে। আর অবশ্যই সকলের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আর যদি কোনো পরামর্শ বা কিছু থাকে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব, কিভাবে নোট করতে হয় বা কিভাবে আপনি কিসের সাথে যুক্ত হবেন, এগুলো ইনশাল্লাহ আগামীতে বলার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো খুবই কার্যকরী। যদি আপনাদের যথেষ্ট পর্যাপ্ত সময় না থাকে, যারা চাকরিজীবী তারা অনলাইন প্ল্যাটফর্মগুলো খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। বিশেষ করে হচ্ছে লাইভ এমসিকিউ। আমার লাইভ এমসিকিউ এবং লাইভ এমসিকিউ রিটেন দুইটারই প্যাকেজ নেওয়া ছিল। আরেকটা বড় বিষয় হচ্ছে, যারা চাকরি প্রস্তুতি নিতে চান অবশ্যই আপনাদেরকে মন বড় রাখতে হবে, এই কারণেই যে আহ, আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। আমি বেশ ইনভেস্ট করেছি পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, যে আমার বেতনে প্রায় 1/3 আমার এই চাকরি প্রস্তুতি পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করতে হয়েছে। কারণ বলে না যে ইনভেস্ট না করলে আসলে লাভ লভ্যাংশ পাওয়াটা বেশ টাফ, হ্যাঁ, রিস্ক থাকবেই। রিস্ক থাকবে বলতে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি প্রস্তুতি নিতে নিতে মাঝপথে পড়া ছেড়ে চলে গেলেন, তাই এটা হচ্ছে লস, বা রিস্ক। কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত লেগে থাকেন, তাহলে ইনশাল্লাহ আসলে সৃষ্টিকর্তার কমিটমেন্ট হচ্ছে তুমি পরিশ্রম করো, আমি পরিশ্রমের ফলাফল দেবো। তো এই ছিল বিষয়। আসলে বেশ সময় হয়ে গেছে। আহ, যাক, আজকে আমারও একটু কণ্ঠে অসুবিধা হচ্ছে, গলা ব্যথা। সবার জন্য অনেক দোয়া শুভকামনা থাকবে, যারা আহ, ভিডিওটি দেখবেন উম, এবং যারা নতুন চাকরি প্রস্তুতি নিচ্ছেন, যারা চাকরিজীবী, আহ, তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার মনোবল। আপনি যে পারবেন, হ্যাঁ, আপনার নিজের কনফিডেন্স থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আহ, তাহলে আপনি সফল হবেন, হ্যাঁ। তা আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টেও জানাতে পারেন। আসলে সাধারণত আমি লাইভ করি না, ফেসবুকের বয়সে এটাই মনে হয় আমার প্রথম লাইভ। ঠিক আছে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আরেকটা কথা না বললে নাই, যে আমার ব্যাটসম্যান গুলো আছে তাদেরকে আমি আসলে খুব মিস করব। আসলে খারাপ লাগে যে একসাথে ট্রেনিং, চাকরি, অনেকগুলো সময় পার করেছি, তাদেরকে খুব মিস করি। আগামীতেও হয়তো মিস করব। সবার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আর আমার এ পর্যন্ত আসতে যারা সহযোগিতা করছে, আমার পরিবার, স্কুল কলেজের স্যারগণ এবং আমার শ্রদ্ধেয় বাংলাদেশ পুলিশের স্যারগণ, কলিগগণ, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। আর মহান সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই, তিনি সবার ঊর্ধ্বে এবং সবার আগে। সবার দোয়া এবং মহান আল্লাহর রহমতের কারণে আমি এ পর্যন্তই। আহ, যাই হোক, দিন শেষে আমার ইচ্ছা যে আমার নিজ জেলা মাগুরা এবং আমার মাগুরার চাকরি প্রার্থী ভাই বোনদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, যেগুলো আমি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, তারা যাতে সহজভাবে সেই পথগুলো অতিক্রম করতে পারে। সেই কারণেই আমি তাদের জন্য নতুন একটা ব্যবস্থা করেছি। আসলে ফ্রি এক পর্যায়ে বলা চলে, যে জব সলিউশন মডেল টেস্ট, এটা মোহাম্মদপুর এবং মাগুরাতে চালু করার চিন্তা ভাবনা করছি এবং অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং 17/4/2026 তারিখে প্রথম পরীক্ষা হবে মোহাম্মদপুরে। কেন্দ্র হচ্ছে আসিয়া ব্রিগেড স্কুল, উপজেলা পরিষদ মোহাম্মদপুর, এবং শনিবার বিকাল 4টায় মাগুরাতে আলমদিনা স্কুল, হাজী সাহেব রোড, মাগুরাতে, হ্যাঁ। তো যাই হোক, যারা যারা অ্যাটেন্ড করতে চান সবার জন্য ফ্রি। আর পরীক্ষা শেষে
পুরস্কারের ব্যবস্থা আছে উৎসাহ দেওয়ার জন্য। এটা হচ্ছে আপাতত আমার নিজ খরচে। প্রথম 5 জনকে পুরস্কৃত করা হবে এবং সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। আর এর পাশাপাশি আমি যে অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছি এবং আমার কিছু কলিগগণ আছে এবং শ্রদ্ধেয় স্যারগণ আছেন, তাদের মাধ্যমে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর হচ্ছে এটা আসলে আমার কোনো বিজনেস বা কোচিং চিন্তা ভাবনা থেকে না। এটা হচ্ছে কি বলে যে একটা সামাজিক কাজ, বলা যায় যে মানুষের উপকার করা। যে আমারও আসলে আমি মেহেদী ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি। মেহেদী ভাই আমাকে বলেছিলেন যে আসলে দিন শেষে তুমি কবরে কি নিয়ে যাবে, হ্যাঁ? যে এমন কিছু করে যাও যেটা গেলে তোমার আমলনামার সাথে যুক্ত হয়, মৃত্যুর পরেও তোমার কাজে লাগে। আহ, সেই চিন্তাধারা থেকে যে আমার মাধ্যমে যদি কারো রিজিকের ব্যবস্থা হয়, আমার একটা কথাও যদি কারো উপকারে লাগে, সে যদি মন থেকে আমার জন্য দোয়া করে, ওইটাই আমার দিন শেষে মৃত্যুর পরে কাজে লাগে। তাই সেই চিন্তা থেকেই আমার এই পরিকল্পনা। হয়তো প্রথম পরীক্ষাটা ফ্রি, পরবর্তী পরীক্ষা হয়তো 20 টাকা বা 30 টাকা এরকম একটা ফি চার্জ হবে, কারণ হচ্ছে ওই ওই টাকা থেকেই হচ্ছে আমার আহ, সবাইকে পুরস্কার দেয়া বা প্রশ্ন প্রিন্ট এইগুলোর কার্যক্রম আমাকে করতে হবে। আর যেহেতু আমি কম্পিউটার মোটামুটি এক্সপিরিয়েন্স, সেই কারণে আমার টাইপিং কস্ট লাগছে না। আর আমি জানি যে কোন প্রশ্নগুলো বিগত সালে বেশিবার এসেছে, সেই প্রশ্নগুলো আমি মডেল টেস্টগুলোতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন আর বেশি বেশি মডেল টেস্ট দিবেন। মডেল টেস্ট দিলে সব থেকে উপকার হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানবেন, আপনার নিজের দুর্বলতা কোথায় সেটা বুঝতে পারবেন। এর পাশাপাশি আপনার যে পরীক্ষার ভয় সেটা দূর হবে এবং আপনার নিজের ভিতর কনফিডেন্স গ্রো করবে দিন দিন, যে আপনি আস্তে আস্তে উম, ভালো করছেন, হ্যাঁ। আর বারবার ভুল করবেন, ভুল থেকে শিক্ষা নিতে হবে যে কোন টপিকগুলোতে ভুল হচ্ছে, ওই টপিকগুলো ভালো করে শিখতে হবে। হয় ইউটিউবে এখন অ্যাভেলেবেল প্রতিটা টপিকের উপরই অনেক স্যারগণ ভিডিও দিয়ে থাকেন, সেগুলো আপনারা দেখতে পারেন, যেটা আমি করতাম। আর এর পাশাপাশি যে কোনো কোচিং সেন্টারে স্যারদের সহযোগিতা তো নিতেই পারেন। যাই হোক, আগামীতে কোন কোন বই বা কিগুলো, কি বিষয়গুলো আমি আরেকটু ফলো করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, হ্যাঁ। আর আরেকটা আমার পিছনে হয়তো ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। অবশ্যই পড়ার টেবিলের পাশে ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ রাখাটা বেশ একটা ভালো বিষয়, কারণ আপনি যখন বিসিএস রিটেনের ক্ষেত্রে খুবই উপকার হয়। বিসিএস রিটেনে যখন ওই যে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি থাকে, সেইগুলোতে এই ম্যাপগুলো দিয়ে আপনি যখন উত্তর করবেন তখন অনেক মার্ক। আর এই ম্যাপ থেকেই কিন্তু অনেক আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলীর উপর হচ্ছে প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ। যে কোন দেশের মুদ্রার নাম কি, কোন দেশ কোথায় অবস্থিত, কোন মহাদেশে অবস্থিত, এই বিষয়গুলো থাকে। যাই হোক, আসলে আরো অনেক ছোটখাটো অনেক বিষয় থাকে, বললেও হয়তো রাত শেষ হয়ে যাবে, কথা ঘুরাবে না। আগামীতে আবারও আপনাদের মাঝে আসবো। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসলে এই ছিল মোটামুটি আমার নিজ সম্পর্কে তথ্য এবং কিছু পরামর্শমূলক আহ, কিছু কথা। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ। আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষজন আছেন এবং আমিও যাদেরকে ফলো করে এ পর্যন্ত এসেছি। আহ, উম, অবশ্য আর আরেকটা বিষয় হচ্ছে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে মোবাইলকে একটু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। অতিরিক্ত ফেসবুকিং থেকে বিরত থাকতে হবে। আর মোবাইলকে আপনি যতটুকু সময় মোবাইল ব্যবহার করবেন ততটুকু যাতে মোবাইলের মধ্যে আপনি পড়াশোনায় থাকতে পারেন। উম, তখন হয়তো লাইভ এমসিকিউ ব্যবহার করলেন বা কোনো একটা ক্লাস দেখলেন। অতিরিক্ত ফেসবুকিং, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকলে চাকরি পাওয়ার পথ আরো দূরে সরতে থাকে, হ্যাঁ, প্রতিবন্ধকতা বাড়তে থাকে। যাই হোক, আম, আসলে শেষ কথা, অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু প্রতিদিনই আস্তে আস্তে বলার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। গুড নাইট।